স্যার, এখনো গরম স্যার, চা এখনো গরম, আর ভাত বসানো হয়েছিল এখানে। তার মানে এক্ষুনি গেছে। হ্যাঁ স্যার, স্যার এই পাসপোর্টগুলো স্যার আলাদা আলাদা নামে, এই দেখুন স্যার। আর টাকা। ও হ্যাবিচুয়াল অফেন্ডারে। ভাস্কর, এসে গেছিস তুই? আপনারা কে? যাদবী কোথায়? কার কথা বলছেন? আপনারা মনে হয় ভুল ঠিকানায় এসে গেছেন। 1 মিনিট, এই লোকটাই ছিল তো? আরে এ তো ভাস্কর, একে তো আমি ঘর ভাড়া দিয়েছি, কিন্তু আপনারা কেন এর বিষয়ে জিজ্ঞেস করছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি কিছু করেছে কি ও? এই মুহূর্তেও কোথায়? এখন তো আমি এক্ষুনি দেখলাম ওকে, ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, এখনো পৌঁছায়নি। আপনারা গেলে এক্ষুনি ধরতে পারবেন। চলো। কি করেছে কে জানে ভাস্কর। সিআইডি স্যার, ও তো ডেড। স্যার এই ফোনটা পাওয়া গেল, ড্যামেজ হয়ে গেছে। তার মানে কেউ তো আছে যে চাইছিল না যে আমরা যাদবীর কাছে পৌঁছই। পুরো একটা কাজ করো, এই মোবাইলের ডেটা রিট্রিভ করো, জানতে পারবো যে কে সেই লোক যে যাদবীকে আমাদের ব্যাপারে খোঁজ দিত। আর সচিন, এই নীল রঙের গাড়িটার ব্যাপারে খোঁজ নাও। মনে হচ্ছে এটা সেই গাড়িটাই যেটাকে অঙ্কিত রাবেয়ার বাড়ির বাইরে দেখেছিল। ব্রেকিং নিউজ! ভয়ঙ্কর সিরিয়াল কিলার ড্রাকো, যে অনেকগুলো মার্ডারের জন্য যাবজ্জীবনের সাজা কাটছিল, আজ দুজন অপরাধীকে সঙ্গে নিয়ে কাস্টাডি থেকে পালিয়ে গেছে। তাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, বাড়িতেই থাকবেন আর দরজা জানলা বন্ধ করে রাখবেন। আর যদি কোনো বিপদের সংকেত পান, তাহলে আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নম্বরে তৎক্ষণাৎ যোগাযোগ করবেন। ফিরে আসছি একটা বিরতির পর। রাবিয়া শোন, আমরা নিউজটা দেখেছি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, নিউজ দেখেছি আমি ঠিক আছি। বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ রাখিস মা, আর তাড়াতাড়ি পুলিশ ডেকে নে। মনে আছে তো তোর ও কোর্টরুমে কি বলেছিল? হ্যাঁ মা, মনে আছে আমার। ড্র্যাকো কোর্টে কি বলেছিল? যে আমাকে সাজা দিয়েছে, আমি কিন্তু তাকে ছাড়বো না। যেদিন আমি জেল থেকে বেরোবো, ওই রাতটাই তার শেষ রাত হবে। প্রতিশোধ, প্রতিশোধ। তুই আমার কথা শুনতে পাচ্ছিস রাবিয়া? হ্যাঁ মা, আমি ঠিক আছি, তুমি টেনশন নিও না। সিআইডি বলেছে যে ওনারা তাড়াতাড়ি সিকিউরিটি পাঠাবেন, তুমি চিন্তা করো না মা। যতক্ষণ না সিকিউরিটি আসছে, ততক্ষণ তুই কোনো বন্ধুকে ডেকে নে। হ্যাঁ মা, আমি ডাকছি। ড্রাকো একজন খুবই ভয়ঙ্কর ক্রিমিনাল, যে আজ অব্দি 20টারও বেশি মার্ডার করেছে, আর পদ্ধতি শুধু একটা। কেন আমাকে বারবার কল করে বিরক্ত করছো? আমি বললাম না যে তুমি আমাকে আর ফোন করো না? স্যার, হ্যাঁ সর্বেশ, কি আপডেট? স্যার অ্যাক্সিডেন্টের পরে গোটা এরিয়াটাই কর্ডন করেছি স্যার। আর যে দুজন অফিসার আহত হয়েছে তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি স্যার, তারা বেঁচে আছেন। ওকে, গুড। আর কিছু বলেছো?
স্যার ওনাদের বক্তব্য যে ঝড় বৃষ্টির কারণে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে স্কিড করে আর তারপরে এই অ্যাক্সিডেন্টটা হয়। স্যার এই বৃষ্টি তো বেড়েই চলেছে, এ তো থামার নামই নিচ্ছে না। হরিশ সাবধানে, এদের হসপিটালে পৌঁছে দিতে হবে, তাও ঠিকঠাক ভাবে। এদের মেডিকেল টেস্ট হওয়া বাকি আছে। আরে স্যার, আপনি এই সময়টাই পেলেন ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য? আর ওই কয়েদিদের ব্যাপারে কিছু বলেছে? স্যার জ্ঞান হওয়ার পর যখন ওনারা পিছনে এসে দেখলেন তখন দেখলেন আসামি পালিয়ে গেছে। ও, জঙ্গলের ভেতর থেকে কি খবর পেয়েছো? স্যার খোঁজ চলছে এখনো। যাই হয়ে যাক না কেন, ওই অপরাধীরা জঙ্গল থেকে যেন পালাতে না পারে। বিশেষ করে ওই ট্র্যাকো, ও সাধারণ ক্রিমিনাল স্যার নয়। ও যদি এখনো জঙ্গলেই লুকিয়ে থাকে তাহলে পালাতে পারবে না। গুড। স্নিপার ডগদের কাজে লাগিয়ে দাও। স্যার স্নিফার ডগসরা অলরেডি অন ডিউটি আছে স্যার। স্যার আরেকটা কথা। হ্যাঁ বলো। স্যার আপনি একটু আমার সাথে আসুন তো। স্যার এই গাড়িটা ঝড় বৃষ্টির কারণে রাস্তায় স্কিড করেনি স্যার, বরঞ্চ এই পেরেকগুলোর কারণে হয়েছে। তুমি ঠিকই বলছো সর্বেশ, এই গাড়ি পেরেকের জন্য স্কিড করেছে। কিন্তু 1 মিনিট, পেরেকগুলো এখানে রয়েছে, কিন্তু পরে আর কোথাও নেই। তার মানে হলো গাড়ি এখান থেকে গিয়ে স্কিড করেছে। ওই পেরেক দেওয়া বেল্ট হতে পারে এখানে রাখা ছিল। এই গাড়ি এর ওপর দিয়ে গেছে, টায়ার বাস্ট হয়েছে, গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, তখন স্কিড করেছে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয়, ষড়যন্ত্র ওই কয়েদিদের ছাড়ানোর জন্য। ওই দুজনকেই না শুধু ড্র্যাকোকে? জয় হিন্দ স্যার। জয় হিন্দ। জঙ্গলে যে আমাদের টিমটা গেছে সেখান থেকে ইনফরমেশন পাওয়া গেছে স্যার। ওখানে জঙ্গলে ওরা কিছু ফুটপ্রিন্টস দেখতে পেয়েছে। গুড, ওদেরকে বলো ফুটপ্রিন্ট ফলো করতে। ওকে স্যার। আর জঙ্গলের মধ্যে যতগুলো এক্সিট পয়েন্ট আছে সবগুলো সিল করতে, আর শহরে যাওয়ার যতগুলো এন্ট্রি পয়েন্ট আছে সবেতে নাকা চেকিং দিতে। ইয়েস স্যার। ড্র্যাকো যেন কোনো মতেই এই শহরের ভেতরে ঢুকতে না পারে। যদি শহরের ভেতরে চলে যায় তাহলে কোনো মতেই ও প্রথম ভিকটিমকে ছাড়বে না, মেরেই ছাড়বে। রাবিয়া, কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? রাবিয়া দরজাটা খোলো। অভিজিৎ, সিআইডি থেকে। অভিজিৎ স্যার আপনি? রাবিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। ভয় পেও না, এবার তোমার সেফটি আমাদের দায়িত্ব। স্যার সব ক্লিয়ার আছে। স্যার উপরেও সব ঠিকঠাক আছে। অলোকে, স্যার আর ওই ড্র্যাকো স্যার? ড্র্যাকো এখনো জঙ্গলে আছে, আর পুলিশ জঙ্গলটাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তোমার কাছেও আসতে পারবে না। স্যার স্যার আমার খুব ভয় লাগছে স্যার। ভয় পেও না, সচিনার পুরবি তোমার সঙ্গে এখানে থাকবে তোমার সিকিউরিটির জন্য। যতক্ষণ না ওই ড্র্যাকো ধরা পড়ছে আমরা তোমার সঙ্গে রয়েছি। ঠিক আছে স্যার। কোনো কিছু অদ্ভুত মনে হলে 1 সেকেন্ড ওয়েস্ট না করে তুমি আমাকে ফোন করবে। আর যদি ড্র্যাকোকে দেখতে পাও, ট্রাই টু ক্যাচ হিম। আর বেশি কিছু হলে তুমি ওর পায়ে গুলি করবে। শুট টু কিল করার আমাদের কাছে অর্ডার নেই, ওকে জীবিত ধরতে হবে। খুবই চালাক আর বিপজ্জনক খুনি, ওকে ধরতে আমার 10 বছর লেগেছিল। এখন জেল থেকে পালিয়েছে যখন, ও আমাকে হুমকি অবশ্যই দেবে। এই রাবিয়া, অ্যাডভোকেট অর্জুন আর তার স্ত্রী পল্লবী আর আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। ও প্রতি ঘন্টায় আমাকে আপডেট দেবে। ঠিক আছে, ওকে বি অ্যালার্ট। স্যার। অভিজিৎ, খুব বড় আর ঘন জঙ্গল এটা। ড্র্যাকো আর 2জন কয়েদি, এই 3জনই জঙ্গলের ভেতরে ঢুকেছে পালিয়ে। আর যে কোনো পরিস্থিতিতে ওদেরকে আমাদের ধরতে হবে। স্যার দয়া আছে ওখানে।
ওরা ওর হাত থেকে বাঁচতে পারবে না। প্রসিকিউটর অর্জুনের সঙ্গে কথা বলেছো? তুমি এই ড্র্যাকোকে অ্যারেস্ট করার পরে ড্র্যাকোর শাস্তি ঘোষণা করেছে এই অর্জুন। আমার তো সন্দেহ হয় অভিজিৎ, ড্র্যাকোর পরবর্তী শিকার এই অর্জুনই হতে পারে। স্যার, ওকে আমি ফোন করেছিলাম কিন্তু স্যার, এসিপি স্যার, স্যার ড্র্যাকো তো পুলিশ কাস্টাডি থেকে পালিয়ে গেছে স্যার। স্যার আপনাদের তো ওর হুমকিটা মনে আছে স্যার, ও কাউকে ছাড়বে না স্যার, এক এক করে আমাদের প্রত্যেককেও শেষ করে দেবে স্যার। অর্জুন একটু শান্ত হও। আমাদের সিআইডির পুরো টিম জঙ্গলের ভেতরে রয়েছে, ও কোনোভাবে পালাতে পারবে না, বুঝেছো? স্যার আমাকে এই শহর থেকে বাইরে নিয়ে চলুন, আমি এখানে থাকতে চাই ম্যাম না স্যার। প্লিজ চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার, আমরা ফুল সিকিউরিটি দেবো আপনাকে। না না স্যার, আমার কোনো সিকিউরিটির দরকার নেই স্যার, আমি ততক্ষণ এই শহরে থাকতেই চাই না যতক্ষণ না ড্র্যাকো ধরা পড়ছে। পল্লবী, এসিপি স্যার সিকিউরিটির ব্যবস্থা তো করছেন, তুমি কেন ভয় পাচ্ছ? তোমার কি এসে যায় বলো তো? হ্যাঁ, আর ও তো এমনি তো তোমাকে মারবে না তাই না, ও তো মহিলাদেরকে খুন করে। শাস্তি তুমি ওকে দিয়েছো আর ভুগতে হচ্ছে আমাকে। দেখুন, আপনি প্যানিক হবেন না, আমরা কিছু একটা করছি। চিন্তা করবেন না, আমার কথাটা হ্যাঁ, বোঝার দয়া। চেষ্টা করুন। অভিজিৎ, জঙ্গলের ইস্টার্ন সাইডে কিছু নতুন ফুটপ্রিন্ট পাওয়া গেছে। মনে হচ্ছে আমাদের টার্গেট জঙ্গল থেকে বেরিয়ে গেছে। কতজন আছে? 2 জন হতে পারে, কিংবা হতে পারে 3 জন। ঠিক আছে, ইনফর্ম করতে থেকো দয়া। ঠিক আছে। বেরিয়ে গেল তো আপনাদের হাত থেকে? এটাই আপনাদের সিকিউরিটি নাকি? স্যার আপনারা তো জানেনও না যে ও এখন কোথায় আছে। ও নিশ্চয়ই ওর পরে শিকার খুঁজছে, বা এতক্ষণে কাউকে শিকার বানিয়ে নিয়েছে। ম্যাম, না না স্যার, আমার আপনাদের সিকিউরিটির কোনো দরকার নেই, আমি থাকতেই চাই না এই শহরে, আমি মরতে চাই না, আমি যাচ্ছি। ম্যাম প্লিজ, না, না। ম্যাম কথাটা শুনুন। অর্জুন যাও, দেরি করো না, বোঝাও পল্লবীকে, ওকে? আর দেখো, যা কিছু ডেভেলপ হবে আমরা তোমাকে ইনফর্ম করে যাব, একদম চিন্তা করবে না, আমরা আছি না, তুমি যাও এখন। আরে পল্লবী, অভিজিৎ, যদি ড্র্যাকো জঙ্গল থেকে বেরোয় না, তাহলে ওর প্রথম শিকার হবে রাবিয়া। সচিন আর পুরবী ওখানে ওই রাবিয়ার কাছে আছে, আমি দেখছি। সচিন ফোন তুলছে না, ওকে বারবার বলেছিলাম 1 ঘন্টা অন্তর অন্তর আপডেট দিতে। পুরবীও ফোনে রিং হয়ে যাচ্ছে, ফোনই তুলছে না। রাবিয়াকে ফোন করো। ইয়েস স্যার। রিং হয়ে যাচ্ছে স্যার। মাই গড, রাবিয়াও ফোন তুলছে না অভিজিৎ, ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। সচিন, পুরবী, সচিন, পুরবী, পুরবী, রাবিয়া, সচিন, সচিন, আরে সচিন, 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 ও অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে। পুরবী, 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 সচিন, সচিন, ঠিক আছে, ওঠো। পুরবী, 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 ও নো, পুরবী, 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 পুরবী,
ওঠো ওঠো, কি হয়েছে? হ্যাঁ, স্যার। তুমি ঠিক আছো? হ্যাঁ স্যার। একটাই কোপ। ড্র্যাকোর প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। এই ছুরি, এই গোলাপ, যখনই ও খুন করত বডির কাছে, তখন গোলাপের ফুল আর ছুরি রেখে যেত, যেন ও নিজের পরিচয় দিয়ে গেছে। আর ছুরিটা ওইখানেই রেখে যেত যেখানে ও খুন করত। হ্যাঁ স্যার, ও এবারেও ঠিক একই কাজ করেছে। এই দেখুন স্যার, এই সেট থেকে একটা ছুরি গায়েব, আর ওই ছুরিটা এটাই স্যার। আচ্ছা, এখানে হয়েছিল কি? স্যার সব নর্মালি ছিল, তারপরই হঠাৎ কি হয়েছে? বারবার কে ফোন করছে? ফোনটা ধরছো না কেন? ম্যাম, এ একজন স্টকার আমাকে বারবার বিভিন্ন নাম্বার থেকে ফোন যদি করে। স্টকারই হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত পুলিশকে জানাওনি কেন তুমি? ইউ শুড নট টেক ইট লাইটলি। এই জাতীয় লোকজন খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ স্যার, ওর ব্যাপারে আমি আমার প্যারেন্টসকে বলেছি, আর খুব তাড়াতাড়ি আমরা পুলিশ কমপ্লেনও করব। গুড। এ কি, এই লোডশেডিং হয়ে গেল কেন? এক মিনিট, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। ফিউজ উড়ে গেছে হয়তো। ফিউজটা কোথায়? স্যার ওইখানে। ডোন্ট ওয়ারি, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। ম্যাম, এই আওয়াজটা। তুমি এখানেই দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছেন? ইয়োর্স অলওয়েজ। প্রত্যেক কার্ডে গোলাপ আর ইয়োর্স অলওয়েজ। কিন্তু ড্র্যাকো তার ভিকটিমকে তো কোনোদিন এরকম কার্ড পাঠাতো না। স্যার, হতে পারে এটা রাবিয়ার কোনো কাছের লোক যে কার্ডটা দেয়। স্যার, রাবিয়াকে কেউ আননোন নাম্বার থেকে ফোন করছিল, কোনো স্টকার মনে হয়, আর রাবিয়া ওকে এন্টারটেন করছিল না। হতে পারে ওই খুনটা করেছে। না পুরবি, এই কিলিং প্যাটার্নটা তো ড্র্যাকোরই। তাও একটা কাজ করো, রাবিয়ার মোবাইলটা চেক করো আর দেখো যে স্টকারটা কে ওকে বিরক্ত করছিল। অঙ্কিত, রাবিয়ার সঙ্গে তোমার ব্রেকআপ হয়ে গেছে না? তাহলে ওকে বিরক্ত করছিলে কেন? বিরক্ত করছিলাম না স্যার। তাহলে কেন করতে? স্যার শুধু এমনি ক্যাজুয়ালি কথা বলছিলাম। আর ওই রোজেস ইয়োজ অলওয়েজ লেখা কার্ডগুলো, সেটাও কি একটা প্ল্যানের পার্ট ছিল? স্যার ওটা তো এমনি মানে ভালোবেসে করেছিলাম স্যার। স্টকিং এর সিলেবাসের এটা ফুল প্র্যাকটিক্যাল। স্যার স্টকিং না এটা। স্যার ও তো আমার কার্ডটা রেখেছিল, তাহলে কিসের স্টকিং? আমি ভালোবাসতাম ওকে, আমি শুধু চাইছিলাম যে আমাকে আর একবার ওর জীবনে আসার একটা সুযোগ দিক। আরো একটা সুযোগ? সে যখন তোমাকে সেকেন্ড চান্স দেয়নি তখন ওকে মেরে দিলে? স্যার আমি কেন মারবো ওকে? তাহলে কালকে রাত্রে তুই রাবেয়ার বাড়ির বাইরে কি করছিলি? স্যার না, আমি ওর বাড়ির কাছে যাইনি। তাহলে তোমার ফোনের লোকেশন ওর বাড়ির কাছে দেখাচ্ছে কেন?
হ্যাঁ, আমি না আসলে ফ্রেশ এয়ার নিতে গিয়েছিলাম। রাবিয়ার বাড়ির বাইরে ফ্রেশ এয়ার পাওয়া যায়? ওটা গ্রিন জোন, তাই না? দেখ, সত্যি কথা বলে দে, না হলে আরো একটা জায়গা আছে যেখানে ফ্রেশ এয়ার পাওয়া যায়, জেলখানা, বুঝেছিস? বলছি স্যার, আমি ওখানে গিয়েছিলাম আর ভেতরে গিয়েই আমি দেখলাম। কি দেখেছ? স্যার, ও আগে থেকেই মরে গিয়েছিল স্যার। কি? স্যার, আমি চিৎকার করব ভেবেছিলাম, তারপর ভাবলাম আমি হয়তো ফেঁসে যাব, তাই আমি আর কাউকে ডাকিনি। আসলে আমার উপরে স্যার আগে থেকেই তো ছোটখাটো কেস অনেকগুলো রয়েছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না, এবারে ছোটখাটো নয়, অনেক বড় কেস চলবে তোর উপরে। আর তোর না ফ্রেশ এয়ারের প্রয়োজন নেই, তোর গরম হাওয়ার দরকার। আমার কথাটা তো শুনুন স্যার, প্লিজ, আমি আপনার পায়ে ধরছি স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার, আমি পায়ে ধরছি স্যার, আমি ইনোসেন্ট স্যার, আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম স্যার, আমি কিন্তু কোনোভাবেই ওকে খুন করিনি স্যার। তুই এই সমস্ত ড্রামা করা বন্ধ কর। এটা বল, তুই যখন বাইরে ছিলি কাউকে দেখেছিলি ওখানে, কাউকে যেতে বা আসতে? স্যার, রাবিয়ার বাড়ির বাইরে একটা ব্লু সিডান এসে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পর আবার চলেও গেল। গাড়ির নাম্বার কি ছিল? স্যার, খুব অন্ধকার ছিল আর কিছুই দেখতে পাইনি। ব্লু সিডন। Be careful. তুমি ঠিক আছো তো? তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? চিন্তা করো না। আসুন আসুন স্যার, আমাদের ধাবাতে আপনাদের স্বাগত। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোথায়? স্যার, ওইদিকে। আমি আসছি। আসুন, বসুন স্যার। পল্লবী! 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 বস, রাবিয়ার ডেড বডি পুরো গল্পটা বলে দিয়েছে, একদম সোজা সঠিক জায়গায় আঘাত করেছে। ক্যারোটিড আর্টারিজ, আরে মৃত্যু। আর এই যে ক্যারোটিড আর্টারিজ ব্রেনকে ব্লাড সাপ্লাই করে, যদি সেটা কেটে দেওয়া হয় তাহলে মারা যায়। এক্স্যাক্টলি। আর এই দেখো কত পরিষ্কার ভাবে একদম সার্জিক্যালি আঘাত করেছে। সালু খেয়ে বায়োলজিক্যাল ক্লাস নিও না আমার, এই ফালতু জ্ঞান শোনার সময় নেই আমার। আরে বাবা, জ্ঞান না দিলে তোমাদের বোঝাবো কি করে সব? একদম সিগনেচার কার্ড রয়েছে এই ড্র্যাকোর, যেভাবে ও ভিকটিমদের মারত। প্রথমে সার্জেন ছিল, তারপরে কিলার হয়ে গেল। ব্যর্থ প্রেমিক। হ্যাঁ, ব্যর্থ প্রেমিক। একটা মেয়ে ওকে ঠকিয়েছে আর ও পুরো নারী জাতির ওপর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু এবার ভালোবেসে ঠকেছে তার কারণে নয়, বরং কোর্টে ও বলেছে ওর জন্য যে শাস্তি ঘোষণা করবে তাকে ও শেষ করেই ছাড়বে। প্রথম ভিকটিম এই বেচারি রাবিয়া, অন্য ভিকটিম নিশ্চয়ই একমাত্র অর্জুনের স্ত্রী পল্লবী হতে পারে। আর তৃতীয় ভিকটিম, মাই গড,
কোথায়? কি হয়েছে অভিজিৎ? অর্জুনের স্ত্রী পল্লবীকে কেউ খুন করে দিয়েছে স্যার। মাই গড! একদম এইভাবেই। গলা কাটা রয়েছে আর পাশে লাল গোলাপ। কোথায়? আসুন। সবকিছু একদম সেরকমই যেটা রাবেয়ার সাথে হয়েছিল। সেই কোপ, সেই অ্যাঙ্গেল, সেই এন্ট্রি পয়েন্ট একদম সঠিক। স্যার এই ড্র্যাকো প্রতিশোধ নিয়ে যাচ্ছে আর আমরা কিচ্ছু করতে পারছি না। পুরবি একটা কাজ করো, এখানে যত লোকজন আছে সবাইকে জিজ্ঞাসা করো, এখানে ধাবায় আর এখানে কোথাও যদি সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলো চেক করো, দেখো কিছু পাও কিনা। স্যার অর্জুন, কি হয়েছিল এখানে? স্যার আমি রেস্টুরেন্ট ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। পল্লবী ওয়াশরুমের দিকে এগোলো, হঠাৎ ওর চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে এগোলাম আর দেখলাম স্যার উনি তো বলছেন যে উনি নাকি কিছুই দেখেননি। উনি আর অর্জুন পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। পল্লবীর চিৎকার শুনেই ওনারা দৌড়ে আসেন। অর্জুনও এক কথাই বলছে। স্যার একটা কথা বুঝতে পারছি না যে এই ড্র্যাকো ও কি করে জানতে পারলো যে অর্জুন আর পল্লবী শহর ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ, রাবেয়ার মৃত্যু হয়েছিল প্রায় ভোর 5টায় আর পল্লবীর মৃত্যু হয়েছে 10টার সময়। আর যখন রাবেয়ার মৃত্যু হয়েছিল তখন এই অর্জুন আর পল্লবী বিউরতে ছিল। তাহলে এই ড্র্যাকো কখন থেকে এদের ফলো করছে? এক সেকেন্ড। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। স্যার এখানকার কাস্টমার আর স্টাফ কিছুই দেখেনি। সকালে হয়েছে তাই খুব একটা ভিড় ছিল না, স্টাফ ছিল না সেরকম। আর স্যার এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। হ্যাঁ সর্বেশ, বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কি হয়েছে স্যার? এই ড্র্যাকো আর ওই দুজন কয়েদি যে জঙ্গলে পালিয়েছিল সেখানে দুটো লাশ পাওয়া গেছে। আর লাশ কোনো কয়েদির। স্যার শ্রেয়াকে অলরেডি হস্টেল থেকে বের করে নিয়ে সেফ হাউসে এনে রাখা হয়েছে। ড্র্যাকো ওখানে কিছুতেই পৌঁছতে পারবে না। ঠিক আছে, ভালো করেছ। কি যে করছে সালুখে? সালুখে? একই। হ্যাঁ, তুমি কি নিজেকে হেডমাস্টার মনে করছো? কি হয়েছে? কি বলছো কি? আমরা কি তোমার স্টুডেন্ট? ওখানে পানিশমেন্টের জন্য দাঁড় করিয়ে রেখেছো? আরে ভাই দেখো কটা বাজে, এখন পর্যন্ত কিছু বলোই নি আরে তো। বলবো তো, রিপোর্টটা আসুক আগে। অটোপসির রিপোর্ট পেতে একটু দেরি হয়। আর ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আমি ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি। আগে এটা বলতে পারোনি? আরে কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, জুতোর ব্যাপারে কি হলো? হ্যাঁ, এই জুতোর ব্যাপারটা, এই জুতো 9.5 সাইজের। আর জুতোর দাগ দেখে মনে হচ্ছে যে খুনির হাইট এই প্রায় 5 ফুট 10 ইঞ্চির থেকে 6 ফিটের মধ্যে। আর হ্যাঁ, আর একটা কথা, জুতোর সোল আর থ্রেড দেখে মনে হচ্ছে ওটা একটা ইম্পোর্টেড স্পোর্টস শু, ব্র্যান্ডেড স্পোর্টস শু, যার ইন্ডিয়াতে দুটো ব্র্যান্ডই আছে। কোন ব্র্যান্ড হতে পারে? এক মিনিট। মাই গড, এটা কি করে হতে পারে? এটা কখনো হতে পারে না। কি হলো? আরে ডিএনএ রিপোর্ট এসেছে তো, এই রিপোর্ট অনুযায়ী এই লাশটা ড্র্যাকোর। হোয়াট?
ডিএনএ রিপোর্ট এই কথা বলছে এই লাশটা ড্র্যাকো। দেখো, তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে বলো, আমি সারিকাকে খবর দিচ্ছি। সারিকা কি করবে? রিপোর্ট পাল্টে দেবে নাকি? হ্যাঁ, ডিএনএ রিপোর্ট পাল্টানো যায় না। ডিএনএ রিপোর্ট যখন বলছে যে এই লাশটা ড্র্যাকোর, তখন অবশ্যই মানতে হবে এই লাশটা ড্র্যাকোর। সালুকে ড্র্যাকো শহরে দুটো খুন করেছে, আর ও মরার জন্য জঙ্গলে কেন যাবে? সেটা আমি বলতে পারবো না বস, কিন্তু আরো একটা কথা আছে। এই ড্র্যাকোর মৃত্যু রাবিয়ার 3 ঘন্টা আগে আর পল্লবীর 7 ঘন্টা আগে হয়েছে। যদি পল্লবী আর রাবিয়াকে ড্র্যাকো না মেরে থাকে, তাহলে কে মারলো? কপি ক্যাট কিলার, ড্র্যাকোর কোনো ফলোয়ার বা ফ্যামিলি মেম্বার বা কোনো পুরনো বন্ধু যে ড্র্যাকোর প্রতিশোধ নিচ্ছে। স্যার, আমাদের কাছে শুধুমাত্র এই ফুটপ্রিন্ট আছে ওই খুনির কাছে পৌঁছানোর জন্য। দেখো সালুকে, যত তাড়াতাড়ি সম্ভব জুতোর ব্যাপারে যা কিছু পাবে সব চাই আমার। এই জুতোই আমাদের ওই খুনির কাছে পৌঁছে দেবে। একদম ঠিক। 1 মিনিট। হ্যাঁ স্বপ্না, বলো। হোয়াট? ও নো! কি হলো ভাই, স্বপ্না ফোন করেছিল। আরে স্বপ্না কে? স্বপ্না হচ্ছে ও বন্ধু। কার? সারিকার। স্বপ্না সারিকার বন্ধু। সারিকার বন্ধু তোমাকে ফোন করছে কেন? আমাকে এই জন্য ফোন করছে যে স্বপ্না সারিকার লোনাওয়ালা গিয়েছিল। তো তোমার কেন প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে এই যে কেউ সারিকাকে ওখান থেকে কিডন্যাপ করেছে। কি বললে? কেউ সারিকাকে কিডন্যাপ করেছে। সারিকাকে কিডন্যাপ করেছে? অভিজিৎ, লোনাওয়ালা যাও তাড়াতাড়ি, আর যদি কিছু দরকার হয় ফোন করবে। স্যার, আমরা ভেবেছিলাম এই ড্র্যাকো বা যে কিলার তার পরের টার্গেট শ্রেয়া ছিল। তার মানে অভিজিৎ স্যারের মেয়ে আরও ডক্টর সারিকাকে কিডন্যাপ করলো। এই কপিক্যাট কিলার প্রথমে রাবি আর পল্লবীকে খুন করেছে, আর তারপর ডক্টর সারিকাকে কিডন্যাপ করেছে। কেন? কি মোটিভ হতে পারে? গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল আছে। সালুকে স্যার। হ্যাঁ পুরবি, এক কাজ করো, ফোনটা স্পিকারে দাও। হ্যাঁ বলো সালুকে। কেসে একটা টুইস্ট এসেছে। সেটা কি? ড্র্যাকোর বডিটা যখন চেক করছিলাম তখন ঘাম পেয়েছি, আর সেই ঘামের যখন ডিএনএ টেস্ট করলাম তখন সেই ডিএনএ একজন ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে। সেই ক্রিমিনাল হচ্ছে যাদবী। যাদবী? পুরবি, ক্রিমিনাল ডেটাবেস চেক করো, দেখো ওই যাদবীর ব্যাপারে ডিটেলস কি আছে, তাড়াতাড়ি। স্যার, এই তো দেখছি অনেক ছোট বড় ক্রাইমে ইনভলভ ছিল। কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। স্যার, এই ড্র্যাকোর মৃত্যুর সঙ্গে যাদবীর কি সম্পর্ক থাকতে পারে? হতে পারে দয়া। নিয়ে এসো ওই যাদবীকে। স্যার, এখনো গরম স্যার। চা এখনো গরম, আর ভাত বসানো হয়েছিল এখানে। তার মানে এক্ষুনি গেছে? হ্যাঁ স্যার। স্যার, এই পাসপোর্টগুলো স্যার আলাদা আলাদা নামে, এই দেখুন স্যার। আর টাকা। ও, হ্যাবিচুয়াল অফেন্ডারে। ভাস্কর, এসে গেছিস তুই? আপনারা কে? যাদবী কোথায়? কার কথা বলছেন? আপনারা মনে হয় ভুল ঠিকানায় এসে গেছেন। 1 মিনিট, এই লোকটাই ছিল তো? আরে এ তো ভাস্কর, একে তো আমি ঘর ভাড়া দিয়েছি। কিন্তু আপনারা কেন এর বিষয়ে জিজ্ঞেস করছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিছু করেছে কি ও? এই মুহূর্তেও কোথায়? এখন তো আমি এক্ষুনি দেখলাম ওকে, ওই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এখনো পৌঁছায়নি। আপনারা গেলে এক্ষুনি ধরতে পারবেন। চলো। কি করেছে কে জানে ভাস্কর।
সিআইডি? স্যার ও তো ডেড। স্যার এই ফোনটা পাওয়া গেল, ড্যামেজ হয়ে গেছে। তার মানে কেউ তো আছে যে চাইছিল না যে আমরা যাদবের কাছে পৌঁছই। পুরো একটা কাজ করো, এই মোবাইলের ডেটা রিট্রিভ করো। জানতে পারবো যে কে সেই লোক যে যাদবীকে আমাদের ব্যাপারে খোঁজ দিত। আর সচিন, এই নীল রঙের গাড়িটার ব্যাপারে খোঁজ নাও। মনে হচ্ছে এটা সেই গাড়িটাই যেটাকে অঙ্কিত রাবেয়ার বাড়ির বাইরে দেখেছিল। স্যার যাদবীর ফোন থেকে একটা নাম্বার পাওয়া গেছে যেটা 4টে ক্রাইম সিনের মধ্যে 2টো ক্রাইম সিনে দেখা গেছে। এই দেখুন। কোন ক্রাইম সিন এটা? স্যার যাদবীর ক্রাইম সিনে আর পল্লবীর ক্রাইম সিনে। কার নামে রেজিস্টার করা আছে? স্যার আইডি পাইনি, ফেক রেজিস্ট্রেশন। আচ্ছা, আর এই নাম্বার এখন অ্যাক্টিভ আছে? লোকেশন হ্যাঁ কোথায়? স্যার, কারেন্টলি এটা লোনাওয়ালাতে অ্যাক্টিভ আছে। লোনাওয়ালা? আরে আমাদের সারিকাকে তো ওই লোনাওয়ালাতে কিডন্যাপ করেছে। হ্যাঁ স্যার। হতে পারে ওই ফোনটা তার যাকে ও কিডন্যাপ করেছে। অভিজিৎকে ফোন করো, ওকে এই আপডেটটা দিয়ে দাও। হ্যাঁ পুরবি। অভিজিৎ স্যার, আমি আপনাকে লোনাওয়ালাতে একটা টাওয়ার আছে তার লোকেশন পাঠাচ্ছি। একটা সাসপেক্টেড মোবাইল নাম্বার পিং হয়েছে। স্যার কোঅর্ডিনেটস পাঠাচ্ছি আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সচিন। স্যার ওই ব্লু সিডেন্টার খোঁজ পেয়েছি যেটা ওকে ধাক্কা মেরেছিল। আচ্ছা, কোথায় আছে? একটা গ্যারেজে। গুড জব সচিন। স্যার, হ্যাঁ, ওই ব্লু সিডনটা কোথায় আছে ওটার খোঁজ পাওয়া গেছে। তাহলে আর দেরি করছো কেন? তাহলে ধরো ওই গাড়ি আর ওই গাড়ির মালিককে। সারিকা কোথায়? আমি জানি না স্যার, আমাকে বস বলে পাঠিয়েছিল এই জায়গাটা পাহারা দিতে। আর যদি একটা মিথ্যে বলিস না, তোকে আমি গুলি করে দেব। কোথায় সারিকা? সত্যি বলছি স্যার, আমি জানি না। জানিস না? কোথায়? ওই মেয়েটাকে ওরা অন্য আরেকটা গোডাউনে নিয়ে গেছে স্যার। নাম্বার প্লেটও নেই এই গাড়িটাই, একটু দেখো। এই এই কে আপনি? এই ব্লু গাড়িটা কার? কে এনেছিল এখানে? স্যার আমি জানি না। তাড়াতাড়ি বল। স্যার আমি ছিলাম না এখানে। আমাদের বোকা বানাচ্ছিস? বল। স্যার এই গাড়িটা একটা মানুষের প্রাণ নিয়েছে, এখন তাড়াতাড়ি বল এই গাড়িটা এখানে এলো কি করে আর গাড়িটা কার? স্যার আমি কিছু জানি না স্যার। যখন আমি এখানে এলাম এসে দেখলাম গাড়িটা আগে থেকেই আছে, আর গাড়ির ওপরে একটা চিঠিও ছিল স্যার।
যেখানে লেখা ছিল যে সকাল হওয়ার আগে গাড়িটা পরিষ্কার করে দিও। আর আর 10,000 টাকাও ছিল স্যার। 10,000 টাকা গাড়ি পরিষ্কার করতে? হ্যাঁ স্যার। আর ওর নাম কি তুই জানিস না? জানি না স্যার। আচ্ছা, গাড়ির চেসিস নাম্বার বল, ওই নাম্বার থেকেই আমরা গাড়ির মালিকের খোঁজ পেয়ে যাব। চল। হ্যাঁ স্যার। তোমার খেলা এবার শেষ। খেলা এখনো বাকি আছে দয়া। এই খেলাটা দাবা খেলার মতোই, বাজি কখনো তোমার হাতে আর নয় আমার হাতে। দুঃখিত, এবারের খেলাটা আমরা জিতব। এটা তোমার ভুল ধারণা দয়া। তার কারণ রানী এখনো আমারই হাতে। ডক্টর সারিকা, এই অর্জুন, এই ন্যাকামো বন্ধ কর, বুঝলি? সারিকাকে ছাড়, না হলে না হলে না হলে কি তুই আমাকে মেরে ফেলবি? তোমরা কেউ আমাকে ছুঁতেও পারবে না। যদি তোমরা আমাকে বিন্দুমাত্র ছোঁয়ার চেষ্টা করো, তাহলে সারিকার সঙ্গে কি হতে পারে তোমরা কল্পনাও করতে পারো না। তোমরা সামান্য ভুল করলে আর সারিকার গল্প আজীবনের জন্য শেষ। তোর কি মনে হয় তুই সিআইডি কে ভয় দেখাবি? হ্যাঁ, আর এখান থেকে তুই পালিয়ে যেতে পারবি? আমি ভয় দেখাচ্ছি না, খালি বলছি তোমাদেরকে যে এখানে সবকিছু আমি ঠিক করি, যে কে বাঁচবে আর কে মরবে। আর তোমরা যদি এখানে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো, তাহলে ওখানে আমার বাবা সারিকার কি হাল করবে তোমাদের সবার ধারণার বাইরে। তুই পুরুষ মানুষ, হ্যাঁ? একজন মেয়েকে ব্যবহার করছিস। দয়া, সারিকা আমার ইন্স্যুরেন্স পলিসি। আমি তো আসলে অভিজিতের মেয়ে শ্রেয়াকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু অভিজিৎ ওকে কোথাও লুকিয়ে রেখেছিল, আর এই জন্যই আমি সারিকাকে কিডন্যাপ করেছিলাম। আর এটা আমার যুদ্ধ। আমি এই যুদ্ধ জেতার জন্য সবকিছু করতে পারি। তুমি তোমার স্ত্রীকে কেন মারলে? ওকে তো তুমি খুব ভালোবাসতে। ভালোবাসতাম ম্যাম, আর সেই জন্যই তো মারলাম। কারণ ও আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গে পালানোর কথা ভাবছে। ও যদি তোমাকে ছেড়ে চলেই যেত, তাহলে তো ডিভোর্সও দিতে পারতে ওকে। মারার কি প্রয়োজন ছিল? যদি ও আমার সঙ্গে না থাকে, তাহলে আমি ওকে অন্য কারোর সঙ্গে থাকতে দেব না। এত লম্বা একটা প্ল্যানিং নিজের স্ত্রীকে মারার জন্য? হ্যাঁ, ড্রাগোকে পালাতে সাহায্য করলাম যাদবের সাহায্যে। আর রাধিয়াকে মারলাম ড্রাকোর কিলিং স্টাইলে, যাতে আমার উপর কারো সন্দেহ না হয়, ড্রাকোর উপর হোক। আর যখন তুই জানতে পারলি যে আমরা ওই লোকটার কাছে প্রায় পৌঁছে গেছি, তখন তুই ওকেও রাস্তা থেকে সরিয়ে দিলি। তোমার বাবা তোমাকে সাহায্য করেছে কেন? কারণ আমার বাবার সঙ্গে ওই একই জিনিস ঘটেছিল। আমার মা ওনাকে ছেড়ে চলে গেছিলেন, সো আমার ব্যথাটা উনি বুঝতেন। তার মানে এই সব প্ল্যানিং বাবা আর ছেলে মিলে বানিয়েছিলে? হ্যাঁ, আমি রাধাকে মারলাম আর ড্যাড পল্লবীকে, যাতে কারোরই আমার ওপর বা ড্যাডের ওপর সন্দেহ না হয়। ও গড, আই এম গেটিং লেট। দয়া, আমি রাতে ইউকে যাব, ওখান থেকে অ্যাক্সোলেশনও নেই, তাই কোনো নাটক নয়। নটি বয়,
আচ্ছা ড্যাড। হ্যাঁ বল। যতক্ষণ আমি ফ্লাইটে বসে পড়ি ততক্ষণ সারিকার ভালোভাবে খেয়াল রেখো। শিওর। ওকে গাইস, সি ইউ। এই, তোর কি মনে হয় তুই এখান থেকে পালিয়ে যাবি আর তোর বাবা বেঁচে যাবে? উল্টে ফেসে যাবে। এর জন্য এটুকু ত্যাগ করাই যায় অফিসার। আর এমনিতেও আমার জীবনের কিছু বাকি নেই। আমি জীবনে যেটা পাইনি সেটা ছেলেটা না হয় পাক। হ্যাঁ? শিক্ষাটা সেই সব মহিলাদের জন্য যারা এটা ভাবে যে আজ তারা ইচ্ছে মতো নিজেদের জীবনটা কাটিয়ে ফেলবে। আগেও পুরুষতান্ত্রিক সমাজ ছিল, আজও আছে, আর আগামী দিনেও সেটাই থাকবে। যুগ যতই মডার্ন হয়ে যাক না কেন, কিন্তু আমরা পুরুষরা মহিলাদের উপরে উঠতে দিতে পারি না। অলরাইট গাইস, সি ইউ। মহিলাদের স্থান সবসময় ওপরে ছিল আর ওপরেই থাকবে। এটা তোমার মতো নোংরা মনের লোক কোনোদিনই বুঝতে পারবে না। তাও চেষ্টা করে দেখছি। কেউ একজন বলেছিল সময় বদলাতে দেরি হয় না, আর আজকাল সময় শুধু মহিলাদের। কেমন আছো? ভালো তো? যাক, ঠিক আছে। আর হ্যাঁ অভিজিৎ, শ্রেয়া সেফ হাউস থেকে হস্টেলে শিফট করেছে? বিনোদকে বলেছিলাম আমি, অন দা ওয়েতেই হয়তো আছে, আমি চেক করে নিচ্ছি। করো করো। আর সারিকা? হ্যাঁ বিনোদ, হ্যাঁ আচ্ছা পৌঁছে গেছো? ওকে ওকে ওকে। শ্রেয়া ঠিক আছে তো? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস বিনোদ, থ্যাংক ইউ। ইয়া এখনো রেগে আছো? আমি রেগে নেই সারিকা, শুধু এই তোমার না বলে চলে যাওয়ার অভ্যেসটা পছন্দ হয় না। আই এম সরি। আসলে কি বলতো, স্বপ্না ফোন করেছিল, বলেছিল চলো দুদিনের প্ল্যান বানিয়ে নি। আমি ভেবেছিলাম ফর আ চেঞ্জ একটু ঘোরা হবে। সেটা সেটা ঠিক আছে, ভালোই করেছো, কিন্তু ডক্টর সালুকে স্যার যখন বললেন তখন তো আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আই মিন তোমার সেফটি, তোমার তোমার যদি কিছু হয়ে যেত। হ্যাঁ কিন্তু কিছু হয়নি তো না। দেখো অভিজিৎ, যদি কিছু হওয়ার থাকে তাহলে তো সেটা এখানেও ঘটতে পারে। ঠিক আছে। ঠিকই তো বলছে। হ্যাঁ ঠিক। আর তুমিও না ভাই, মুখে একটু স্মাইল রাখো সবসময়। হ্যাঁ, আরে সবাই বলে যে সিআইডির লোকেদের মনটা না খুব শক্ত হয়। আচ্ছা, ঠিকই বলে। আমি ওকে এটা বলছিলাম যে মানে পরের বার কিডন্যাপ হওয়ার আগে আমাদের বলবে, যাতে ওকে খুঁজে পেতে সুবিধে হয় আমাদের। এরপরে যদি কিডন্যাপ হই না, তাহলে সবাই একসাথে হব, কারণ আমরা সবাই একসাথে যাব। আচ্ছা, এটা বেশ ভালো। কিন্তু সবাই যদি একসাথে কিডন্যাপ হই তাহলে খুঁজবে কে? সায়েন্টিস্ট।